আজকে এনবিটিভির পক্ষ থেকে আমাদের সাথে পেয়েছি এনবিটিভির পর্দায় রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা সংযুক্ত মোর্চা সমর্থিত আবুল কাশেম মহাশয়। তিনার সাথে আমরা আজকে কথা বলে নেব এবং বেশ কিছু প্রশ্ন তিনাকে আমরা করব এনবিটিভির পর্দায়। প্রথমে আপনাকে এনবিটিভির পর্দায় স্বাগত জানাই। আপনাদেরও সাথে সাথে স্বাগত। এই যে 59 নম্বর বিধানসভা নির্বাচন তথা সারা বাংলা জুড়ে যে 2021 নির্বাচন চলছে, আপনার বিধানসভায় এবারের নির্বাচনকে কতটা কঠিন বলে মনে করছেন? নির্বাচন মানে কঠিন একটা লড়াই। সে যখনই কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা কঠিন হিসাবে ট্রিট করতে হয়। তবে তেমন কঠিন বলে মনে হচ্ছে না। তার কারণ রঘুনাথগঞ্জ বিধানসভা কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। কংগ্রেস অতীত এখানে দীর্ঘদিন নির্বাচিত হয়েছে, তাই কংগ্রেসের যে সংগঠন আছে, কংগ্রেসের যে সাপোর্টার আছে, তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে অ্যাক্টিভিটিস, তার জন্য তেমন কোনো কঠিন বিষয় নেই। আপনার নাম ঘোষণা হওয়ার পরে থেকেই বা মনোনয়নপত্র দাখিল করার পর থেকে রঘুনাথগঞ্জ বিধানসভার প্রতিটি পাড়ায় পাড়ায় মানুষের দরবারে গিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? ব্যাপকভাবে সাড়া পাওয়া যাচ্ছে। যেহেতু এখানে যারা ক্ষমতাসীন দলে আছে, তৃণমূলের যারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং এমএলএ এমপি, তারা অত্যন্ত করাপ্টেড, তারা দুর্নীতিপরায়ণ। সব জায়গাতে শুধু কাটমানি আর কাটমানি। মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে, সবসময় চাইছে এদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। এই রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভায় পঞ্চমুখী লড়াই হতে চলেছে। একদিকে রয়েছে আপনি সংযুক্ত মোর্চা তথা জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী, অপরদিকে রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আবার অন্যদিকে রয়েছে সর্বভারতীয় বিজেপির প্রার্থী গোলাম মুদাসের বাপি, তারপরে রয়েছে নির্দল প্রার্থী এবং এখানে এসডিপিও একটা বলছে রঘুনাথগঞ্জ বিধানসভায় ভালো একটা সাড়া ফেলেছে। কাকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন? শুনুন, প্রতিদ্বন্দ্বী যারা এখানে কন্টেস্ট করছে তারা সকলেই প্রতিদ্বন্দ্বী। তবে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়, সেটা সময়ে বলবে। 2 তারিখের রেজাল্টেই বলবে যে কে প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বী। তবে এখানে যেহেতু রঘুনাথগঞ্জ বিধানসভা 2011, 2016 কংগ্রেস জয়ী হয়েছিল, তাই আমি কংগ্রেসের প্রার্থী, তাই আমার সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রঘুনাথগঞ্জ বিধানসভা যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে রঘুনাথগঞ্জ বিধানসভা হচ্ছে কংগ্রেসের ঘাঁটি, তবে এবারে বলছে তৃণমূল পন্থীরা যে এবারে এখানে একটা নতুন কিছু হতে চলেছে, কি বলবেন এই বিষয়ে? অতীতেও তারা বলতো যে নতুন, তাহলে নতুন যদি হয় তাহলে নির্বাচনে তাদের এত ভয় কেন, এত ভীতি কেন? পঞ্চায়েত নির্বাচন কেন করেনি? স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন কেন করেনি? কলেজের নির্বাচন কেন করেনি? তাহলে নির্বাচনকে তাদের ভয় আছে, তাদের সঙ্গে জনগণ নেই। এখানে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তিনি তার কথা বলছেন না, তিনি বলছেন দিদিকে দেখে ভোট দাও। তাহলে সে কি করেছে? সে তো মানুষের সঙ্গে, রঘুনাথগঞ্জের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যে পূর্ণ মেয়াদ, সে মেয়াদ পূর্ণ করতে পারেনি। তার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছে এবং সে এলাকার মানুষ বিতশ্রদ্ধ। রঘুনাথগঞ্জ বিধানসভায় যেখানে বিগত দিনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে তিনি বিজয়ী হয়েছিলেন, জনগণ তিনাকে ভোট দিয়ে নবান্নে পাঠিয়েছিলেন, এবারে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন, কিন্তু উনি বলছেন যে এবারে এখানে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই। যারা অন্যান্য প্রার্থী আছে জাতীয় কংগ্রেস তথা বিজেপির, তারা কোন পজিশনে থাকবে সে বিষয়ে তারা ভাবুক, কি বলবেন এই বিষয়ে? সে তো তার নিজস্ব মতামত, কিন্তু জনগণের মতামত। জনগণ চাইছে যে যারা বেইমানি, বিশ্বাসঘাতকতা করে, মানুষের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে, তাদেরকে মানুষ এবং এলাকার নির্বাচক মণ্ডলী তাদেরকে ছুড়ে ফেলবে। সেটা 2রা মে তার ফল পাওয়া যাবে। মানুষের দরবারে আপনি যাচ্ছেন, মানুষের কাছে দোয়া এবং আশীর্বাদ নিচ্ছেন, মানুষের সামনে কি ইস্তাহার রাখছেন এই রঘুনাথগঞ্জ বিধানসভার মানুষের দরবারে? দেখুন, এখানে যারা ক্ষমতাসীন দল আছে, পঞ্চায়েত তাদের ক্ষমতায় আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, এমএলএ আছে, এমপি আছে, তাহলে উন্নয়নে বাধা কোথায়? কোথাও তো বাধা নেই, কিন্তু সব জায়গাতে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে কেবলমাত্র সদিচ্ছার অভাবে। সরকারের যারা জনপ্রতিনিধি আছে তাদের সদিচ্ছার অভাবে।
কোনো এখানে উন্নয়ন হয় না, শুধু কাটমানি আর কাটমানি। প্রতিটা জনকল্যাণমুখী যে কর্মসূচিগুলো ইউপিএ গভর্নমেন্ট নিয়েছিলেন, কংগ্রেসের সরকার নিয়েছিলেন, সেই সমস্ত কর্মসূচিগুলোর কেবলমাত্র নাম পরিবর্তন করেছে এবং সেখান থেকে দরিদ্র এতিম অসহায় মানুষগুলোর কাছ থেকে গয়না বন্ধক দিয়ে, তারপরে থালা বাটি বাসন বিক্রি করেও তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, কাটমানি নেওয়া হচ্ছে। এখানে যিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আছেন, আমরা বিগত দুদিন থেকে দেখছি এখানে বাংলার যুবরাজ যাকে বলা হয় অভিষেক ব্যানার্জি, তথা আজকেও এখানে অভিনেতারা এসেছিল। তো এ বিষয়ে কেমনভাবে দেখছেন আপনি? যাদের জনসমর্থন কমে যায় তারাই এইগুলো করে, গান বাজনা, নাটক, থিয়েটার, এই সমস্ত এদেরকে নিয়ে, নায়ক নায়িকাকে নিয়ে দিয়েই তার জনসমর্থনটা বৃদ্ধি করার চেষ্টা করে, তাতে কোনো ফল হবে না। এই যে আপনি, আবারও বলছি সেম একই প্রশ্ন, মনোনয়নপত্র দাখিল করার পর থেকে আপনি রঘুনাথগঞ্জ বিধানসভার প্রতিটি বুথে বুথে যাওয়ার চেষ্টা করেছেন, জনসাধারণের সাথে মিশেছেন, চায়ের দোকানে বাজারে গিয়েছেন, কেমন জনসমুদ্র নেমে এসছে বা মানুষের আশা সাড়া কেমন পাচ্ছেন? আমি অত্যন্ত আপ্লুত এবং গর্বিত যে আমাকে নিয়ে মানুষের মধ্যে রঘুনাথগঞ্জ যারা ভোটার তাদের মধ্যে যে এত উৎসাহ উদ্দীপনা। আমি যেখানে গেছি কেউ ফুলের মালা দিয়েছেন, কেউ শঙ্খধ্বনি দিয়েছেন, কেউ মিষ্টি খাইয়েছেন, কেউ শরবত খাইয়েছেন, কেউ ফুলের পুষ্প বৃষ্টি করেছেন। এতে আমি অত্যন্ত আপ্লুত এবং আমি তাদের কাছ যেহেতু রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভা একটা কংগ্রেসের ঘাঁটি, কিন্তু আপনার প্রচারে, নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত কেন্দ্র থেকে কোনো প্রতিনিধি এলো না, এটা বাইরে মানুষজন বলছেন, কি বলবেন এই বিষয়ে? শুনুন, জাতীয় কংগ্রেস আইন তৈরি করে এবং জাতীয় কংগ্রেস আইনকে মান্যতা দেয়। বর্তমানে যে অতিমারির সময়, সেই অতিমারির সময়ে বাংলায় যখন নির্বাচন হচ্ছে তখন তার প্রকোপটা, কোভিড-19-এর প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের সর্বভারতীয় নেতা, জাতীয় কংগ্রেসের যেনারা নেতৃত্ব করেন এবং প্রদেশ কংগ্রেসের যারা নেতা, বড় জনসমাবেশকে বাতিল করেছেন। ছোট ছোট মানে কি পথসভা এবং ডোর টু ডোর ক্যাম্পেনের মাধ্যম দিয়ে এটা চালাচ্ছেন। বিজয়ী হওয়ার পরে মানুষের কাছে কি কি ইস্তাহার রাখছেন, মানুষকে কি কি বার্তা দিচ্ছেন? দেখুন, মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, তার মধ্যে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক এবং রঘুনাথগঞ্জ বিধানসভা আরও পিছিয়ে পড়া। তার কারণ এখানে সর্বনাশা পদ্মা, আমাদের এলাকা প্রায় 46টা মৌজা সর্বনাশা পদ্মায় গ্রাস করে নিয়েছে এবং এখানে ভাগীরথী আছে, সেখানেও ভাগীরথীর যে ভাঙন, নদী ভাঙন এবং পদ্মা ভাঙন ব্যাপকভাবে হয়েছে। সেখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ এবং এলাকায় শিক্ষার হারও খুব কম। মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিম মেয়েরা মাঝপথে পড়া ছেড়ে দেয়, উচ্চশিক্ষার জন্য এডুকেশনাল কলেজ কিংবা স্কুলে যায় না। এলাকাতে একটা যদি গার্লস স্কুল হয় তাহলে খুব সুবিধা হবে, এলাকার শিক্ষার মানোন্নয়ন হবে এবং তার সাথে সাথে এলাকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী। তাদের যে সবজি উৎপাদন হয়, আম, লিচু, ফল উৎপাদন হয়, সেগুলো প্রিজার্ভ করার কোনো কোল্ড স্টোরেজ নেই। এখানে সেই কোল্ড স্টোরেজ যদি করা হয় তাহলে চাষিরা উপকৃত হবে এবং এলাকায় যে সমস্ত সবজি, ফল উৎপাদন হয়, পাট উৎপাদন হয়, ইক্ষু উৎপাদন হয়, সেইগুলোকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে যদি শিল্প স্থাপন করা হয় তাহলে এলাকার বেকার যুবক, যারা শিক্ষিত যুবক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পরিশেষে আপনার কাছে দুটো প্রশ্ন আমরা করব। পদ্মা নদীর পার পিরোজপুর এবং বাজিতপুর, সেখানকার মানুষজন এই 5G যুগেও এখন পর্যন্ত ইলেকট্রনিক ব্যবস্থার সাথে তারা জড়িয়ে নেই এবং সেখানকার মানুষের সাথে আমরা গিয়েছি, কথাবার্তা বলেছি। সেখানকার মানুষ এই বর্তমান সভ্যতার যুগে শিক্ষা জগতে অনেকটা পিছিয়ে আছে, তারা শিক্ষার দিকে অগ্রগতি হতে চায়। তা সত্ত্বেও কিন্তু তারা বলছে আমরা ভোট দিয়ে, আমাদের মূল্যবান ভোট দিয়ে আমরা নেতাকে নির্বাচিত করছি, কিন্তু আমাদের জন্য তারা ভাবছেন না। আপনি কি বলবেন এ বিষয়ে? দেখুন, মুর্শিদাবাদ জেলায় উন্নয়নের জয়যাত্রা শুরু হয়েছিল যখন মুর্শিদাবাদ জেলায় জেলা পরিষদ কংগ্রেসের দখলে 3টা এমপি, একদিকে বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে যখন 3জন এমপি নির্বাচিত হয়েছিলেন, সেই সময় থেকে জয়যাত্রা শুরু হয়েছিল। আমরা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বর্ষমল দয়রামপুর গ্রাম পঞ্চায়েতের
5টা ওয়ার্ড আছে, পিরোজপুর, বাজিতপুর এবং নাড়ুখাকি। এই ওয়ার্ডগুলোয় আমি একটা সময়ে মানে দীর্ঘ 10 বছর সেখানে পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম এবং তার সুবাদে বিরোধী দলনেতা ছিলাম। ব্যাপক উন্নয়ন অতীতে যেটা হয়নি, আমি ওখানে পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার পর থেকে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেখানে রাস্তা বিএডিপি স্কিমে মাননীয় সাংসদ প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জির তদারকিতে, প্রণব মুখার্জির তদারকিতে সেখানে একটা জল ট্যাঙ্ক করা হয়েছে, অনেকগুলো ICDS সেন্টার করা হয়েছে, যেখানে MSK স্কুল আছে, একটা MSK স্কুল আছে, সেই MSK স্কুলের বিল্ডিং হয়েছে, ওখানে একটা হেলথ সেন্টার আছে, তার বিল্ডিং হয়েছে এবং রাস্তাঘাট হয়েছে। আমরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে গেছি। ওখানে একটা ভাসমান ব্রিজ করার জন্য চেষ্টা চালিয়েছিলাম এবং ওখানে একটা ওপেন মার্কেট, পিরোজপুরে একটা ওপেন মার্কেট করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। কাস্টম অফিসারেরা অনেক এসেছিলেন এবং একটা ট্যুরিজম স্পট সেখানে করা হয়েছে, বিল্ডিং টিল্ডিং হয়েছে। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে, একদিকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাদের সদিচ্ছার অভাবে সেইগুলো বাস্তবায়িত হচ্ছে না এবং সেইগুলো কার্যকরী হচ্ছে না। ওখানে যদি এবং তার পরবর্তীতেও মানে ইলেকট্রিফিকেশনের জন্য আমরা বারবার চেষ্টা চালিয়েছি। সেখানে বায়োমাস পদ্ধতিতে, এখন সৌর পদ্ধতিতে সেটা কাজ চলছে। আর কিছুদিনের মধ্যে সেটা হয়তো সফল হলে এলাকার মানুষ সৌর বিদ্যুৎটা পাবে। পরিশেষে আপনার কাছে আপনি কি চাইছেন? আমরা জনসাধারণের কাছে এটাই আবেদন জানাচ্ছি যে অতীতে এখানে যিনি তৃণমূলের নতুনভাবে গিয়ে আবার প্রার্থী হয়েছেন, ওনাদের পরিবার থেকে দীর্ঘদিন এখানে MLA হয়েছেন, বিধায়ক হয়েছেন। কিন্তু আমরা এটাই আবেদন জানাচ্ছি যে আমি এবার নতুন এলাকার মানুষের কাছে বলতে চাইছি যে আমাকে এইবারের মতো সুযোগ দেওয়া হোক। আমি এলাকার উন্নয়নের জন্য সর্বত চেষ্টা করব। আমি কোনোদিন কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিই না, মিথ্যা প্রতিশ্রুতি দেব না। এই মানসিকতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন এবং তার সাথে সাথে আমাদের জাতীয় কংগ্রেসের যে ম্যানিফেস্টো, তাতে প্রতিটা পরিবারকে দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে তাদের 5,700 টাকা মাসিক ভাতা এবং যেটা MGNREG এর মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, সেটা 100 দিন আছে, সেটাকে 200 দিনে পরিণত করা। এলাকার পরিযায়ী যে শ্রমিকগুলো আছে সেই শ্রমিকগুলো যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ভিন রাজ্যে যাতে যেতে না হয় সেইগুলো দেখা এবং তার সাথে সাথে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে তাতে যতজন শিক্ষকের প্রয়োজন, শিক্ষক নিয়োগ, হাই স্কুলে শিক্ষক নিয়োগ এবং যে সমস্ত হেলথ সেন্টারগুলো আছে তাতে যে সমস্ত ডাক্তারের রিকোয়ারমেন্ট আছে, নার্সের রিকোয়ারমেন্ট আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ইকুইপমেন্টের রিকোয়ারমেন্ট আছে, সেইগুলো ফুলফিল করা এবং তার সাথে সাথে ব্লক ডেভেলপমেন্ট অফিসে অনেক এক্সটেনশন অফিসার নেই, অনেক চেয়ার ফাঁকা আছে, সেই চেয়ারগুলো ফুলফিল করা। এই ফুলফিল করতে পারলে মানে সমস্ত কাজগুলো সঠিকভাবে চালিত হবে এবং মমতা ব্যানার্জির যে ক্ষমতা, যে সরকার দুয়ারে দৌড়ে, সেটাও প্রতিহত করা যাবে। আপনারা দেখতে পেলেন NBTVর পর্দায় আমরা আজকে পেয়েছিলাম সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আবুল কাশেম মহাশয়কে। তিনি শত ব্যস্ততার মধ্যে আমাদের পর্দায় আজকে সময় দিয়েছে, তা NBTVর পক্ষ থেকে আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আমিও আপনাদের NBTVকে অশেষ ধন্যবাদ জানাই। NBTVর সকল দর্শক এবং শ্রোতাদেরকে জানাই ধন্যবাদ। আপনারা এই কোভিড-19 সময় সকলে সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং সাথে মাস্ক এবং স্যানিটাইজার রাখবেন। সকলকে আবারও ধন্যবাদ। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।